আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমরা ইতিমধ্যে তোমাদের অনুশীলনী একের মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল এমসিকিউ টাইপ এবং সৃজনশীল টাইপ সবগুলো শেষ করেছি। আজকে থেকে আমরা এই অধ্যায়ে বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে বোর্ডে, বিভিন্ন বোর্ডে, সেখান থেকে বাছাই করে 4টি অঙ্ক করব। আমরা 4টি অঙ্ক 4টি ক্লাসের মাধ্যমে করব এবং এই 4টি অঙ্ক দ্বারা এখানে বিগত সালে যত কোশ্চেন এসেছে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এবং ভবিষ্যতেও যে অঙ্কগুলো এখান থেকে আসতে পারে, এই 4টি অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো তোমরা, তাহলে কিন্তু সকল প্রশ্নেরই সমাধান ইনশাআল্লাহ করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে অঙ্কটি দিয়েছে তার উদ্দীপকে আমাদের বলছে একটা প্যাটার্ন দিয়েছে। প্যাটার্নটি হচ্ছে 7, 13, 19, 25 একটি প্যাটার্ন। ওকে, আমাদের কতে বলছে 325 কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা কিন্তু ইতিমধ্যে যে কোনো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা শিখেছি। এখন আমাদের 325 কে সে একই উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাতে হবে এবং এখানে দুইটি উপায়ে দেখাতে হবে। তাহলে প্রথমে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, আমি আগেও বলছি যে আমাদের 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গটা যদি মনে থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা করে ফেলতে পারবো। কেন পারবো সেটা আমি একটু দেখাই। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর 9, 4 এর 16, 5 এর 25, 6 এর 36, 7 এর 49, 8 এর 64, 9 এর 81 এবং 10 এর 100। ওকে, 11-র 121, 12-র 144, 13-র 169, 14 196, 15 225, 16 256, 17 289, 18 324। আমার আর দরকার নাই, কারণ যেহেতু আমার সংখ্যাটি দেওয়া ছিল কত 325, তাহলে আমি অলরেডি 324 পর্যন্ত চলে এসেছি। এরপর যে 19-এর বর্গ হবে সেটা আরো বেশি হয়ে যাবে। এখন বর্গ কিভাবে করতে হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেটা কিন্তু আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে, তাই না? আমি এখন ছোট্ট আরেকটা টিপস তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে, দেখো দুই অঙ্কের ক্ষেত্রে ধরো 11-র স্কয়ার, 10-এর স্কয়ার কত 100, 11-এর স্কয়ার কত 121, পার্থক্য কত 21 না? দেখো 10 আর 11 যোগ করলে কত হয় 21 হয়। তাহলে 10-এর স্কয়ারের সাথে 10-এর পরবর্তী সংখ্যা কত 11, এইটা যদি যোগ করি 10 আর 11 21, তাহলে 10-এর স্কয়ারের সাথে এই 21 যোগ করলে কিন্তু পরের সংখ্যার বর্গ পাচ্ছি আমরা। আবার 11-র স্কয়ার কত ছিল 121, 11-এর পরের সংখ্যা কত 12, তাহলে 11 আর 12 যোগ করো কত হয় 23, তাহলে 121-এর সাথে 23 যোগ করো তাহলে কত হবে 144। দেখো 121-এর বর্গের সাথে 11 এবং তার পরের সংখ্যা যোগ করে যে সংখ্যাটি পাইছি সেটাই হচ্ছে পরবর্তী সংখ্যা, মানে 12 বর্গ। একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। তাহলে তোমরা যদি মুখস্থ নাও থাকে তাহলে দুইটি উপায় কিন্তু বের করতে পারবে। একটা হচ্ছে আমরা যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ কিভাবে বের করতে সেই প্রসেস, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যোগ প্রসেসের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমার বানাইতে হবে কত 325। এখান থেকে কোন দুইটি সংখ্যা যোগ করলে 325 বানানো সম্ভব? দেখো এখানে আছে 324, 324-এর সাথে আমি যদি 1 যোগ করে দিই তাহলে 325 হবে এবং 324-কে আমি লিখতে পারবো 18 স্কয়ার আর 1-কে আমি লিখতে পারবো 1 স্কয়ার। তাহলে 325-কে কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি রূপে প্রকাশ করা গেল। ওকে, আর কোনো উপায় আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে এই যে 100, 100-র সাথে আমি যদি 225 যোগ করে দিই তাহলে কি পাচ্ছি 325। তাহলে 100-কে আমি লিখতে পারবো 10 স্কয়ার আর 225-কে আমি লিখতে পারবো 15 স্কয়ার। তাহলে কিন্তু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল 325-কে। আর কোনো উপায় আছে কিনা দেখি। আরো একটা উপায় আছে, তাই না? আমরা যদি 289 সাথে যদি 36 যোগ করি সেখানেও আমরা পাবো কত 325। তার মানে 6 স্কয়ার যোগ 17 স্কয়ার করলেও 325 পাচ্ছি। তাহলে আমাদের এখানে বসে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। আমরা কিন্তু অলরেডি তিনটি ভিন্ন উপায় পেয়ে গেছি। এখান থেকে তোমাদের যে দুইটি ভালো লাগবে সেই দুইটি এখানে তুলে দিবা। তাহলে আমরা কোশ্চেনটা যদি লিখি, আমরা বলতে পারবো 325-কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে অথবা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে, যাই হোক
সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে আমরা যে তিনটা পাইছি এখান থেকে যে কোনো দুইটা তুলে দিলেই হচ্ছে। আমি প্রথমটা তুলে দিই, 325 সমান সমান লিখতে পারি 1 যোগ 324। 1 কে আমরা লিখতে পারি কি 1 স্কয়ার, 324 কে আমরা লিখতে পারি 18 স্কয়ার। ওকে, 325 কে আবার লিখতে পারি আমি কত, 100 যোগ 225। তাহলে 100 মানে 10 স্কয়ার আর 225 মানে 15 স্কয়ার। তাহলে এই যে দুটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে এবার আমরা দেখি খ নম্বর কি বলছে আমাদের। খতে আমাদের বলছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। তার মানে এখানে একটা প্যাটার্ন যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং সেই বীজগাণিতিক রাশির দ্বারা ওই প্যাটার্নের 52তম পদ কত হবে সেটা বের করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি অলরেডি। এই ধরনের অঙ্ক করতে গেলে, তার মানে একটা প্যাটার্নে বীজগাণিতিক রাশি বের করতে গেলে আমাদের প্রথমে জানতে হয় ওই প্যাটার্নের একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যার পার্থক্য কত, তাই না? তাহলে আমরা যদি এখন এই প্যাটার্নের সংখ্যাগুলো এখানে তুলে দিই, যে প্রদত্ত প্যাটার্ন 7, 13, 19, 25, এটা আমাদের প্রদত্ত প্যাটার্ন ছিল, তাই না? এখন যদি আমরা দেখি যে এই দুইটা পদের পার্থক্য কত আছে, 6, তাই না? 13 থেকে 7 বিয়োগ করলে 6 থাকে। আবার এই দুইটা পদের পার্থক্য আছে 6, এই দুইটা পদের পার্থক্য 6। তার মানে এই প্যাটার্নের প্রত্যেকটি সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি প্যাটার্নের প্রতি পদের পার্থক্য 6। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি কি, যে প্রথম পদ কত ছিল, 7। 7 কে আমরা কি লিখতে পারি, 6 লিখতে পারি, যোগ 1 লিখতে পারি। 6টা কোথায় পেলাম, এই যে পার্থক্য, পার্থক্যটা বসাতে হবে, তারপরে দেখতে হবে কত যোগ বিয়োগ করলে 7 হবে। তাহলে 1 যোগ করলে 7 হবে। এটাকে আমরা আরেকটু ডিটেলস লিখতে পারি, সেটা হচ্ছে গুণ 1। কেন গুণ 1 দিলাম, যেহেতু এটা প্রথম পদ। প্রথম পদ বলে 6 গুণিত 1 যোগ 1। এখন যদি আমরা লিখতাম যে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কত ছিল, 13। তাহলে 13, 6 তো পাচ্ছি, যেহেতু দ্বিতীয় পদ তাহলে গুণ হবে কত, 2, আর যোগ 1 তো ছিলই আমাদের। 6 দুগুণে 12 আর 1 13, দেখো মিলে গেল। এখন যদি আমরা লিখি তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কত ছিল, 19। 19 কে আমরা লিখতে পারি 6 গুণিত 3 যোগ 1, মানে যততম পদ 6 এর সাথে তত গুণ হচ্ছে। এখন যদি লিখি চতুর্থ পদ ছিল 25, তাহলে 6 গুণিত 4 যোগ 1। এখন ধরো আমরা যদি লিখি কতম পদ, কতম পদ কত হবে দেখো তো, 6 গুণিত ক যোগ 1, তাই না? 6 গুণিত ক যোগ 1 কে আমরা কি লিখতে পারি, 6 ক যোগ 1, একই কথা তো। তাহলে এই যে কতম পদ 6 ক যোগ 1, এটাই হচ্ছে এই প্যাটার্নের একটা বীজগাণিতিক রাশি। কটা কি, কটা হচ্ছে একটা চলক। এই চলকটা তুমি কয়ের জায়গায় যে কোনো সংখ্যা, যে কোনো অক্ষর নিতে পারো, এক্স ওয়াই জেড, ক খ গ ঘ, যেটা ইচ্ছা তুমি নিতে পারো। তাহলে এখন আমরা পেয়ে গেলাম এই যে প্যাটার্নে বীজগাণিতিক রাশি, লিখতে পারি কি, অতএব 6 ক যোগ 1 প্রদত্ত প্যাটার্নের একটি বীজগাণিতিক রাশি। একটি বীজগাণিতিক রাশি। ওকে, তাহলে আমাদের প্রথম অংশই বলছিল হয় যে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো, আমরা কিন্তু বীজগাণিতিক রাশিটা পেয়ে গেছি। এখন আমাদের বলছে কি 52তম পদ নির্ণয় করবেন, এই বীজগাণিতিক রাশির সাহায্যে 52তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট কয়ের জায়গায় 52 বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে ওই প্যাটার্নের, এই প্যাটার্নের 52তম পদ। তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটির 52তম পদ সমান সমান 6 গুণিত 52 যোগ
এক। গুণ করলে কত হয়? 6 দুগুণা 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31 যোগ 1, তার মানে 313। আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সার যে এই প্যাটার্নের 52তম পদের মান হবে কত? 313। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, এখন এই অঙ্কটা ঘুরে আসতে পারে। ঘুরে আসতে পারে মানে কি? এখানে ধরো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তোমার এইভাবে না দিয়ে অন্য একটা প্যাটার্ন দিল, সেখান থেকে এই বীজগাণিতিক রাশি বের করতে বললো এবং এই 52তম পদের জায়গায় অন্য যে কোনো একটা তম পদের মান বের করতে বললো। অন্যান্য অঙ্কগুলো কিন্তু এইভাবেই ঘুরে ঘুরে আসে। তো এই একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে প্যাটার্নের যেভাবেই আসুক না কেন বীজগাণিতিক রাশি তোমরা সহজে বের করতে পারবা এবং সেখান থেকে যততম পদের মান বলছে সেই তততম পদের মানও বের করতে পারবা। ওকে, এখন আমরা দেখি আমাদের গতে কি বলছে। আমাদের গতে বলছে প্যাটার্নটি প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা কিন্তু ইতিমধ্যে সমষ্টির সূত্র কি এটা জানি, তাই না? তাহলে সমষ্টির সূত্রতে শুধু মানটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এখানে লিখি সমষ্টির সূত্র কি ছিল? প্রথম পদ বা প্রথম সংখ্যা যোগ শেষ পদ, এর সাথে কি ছিল? পদ সংখ্যা, তাই না? তার মানে কতগুলা সংখ্যা সমষ্টি আমি বের করব। ওকে, তারপরে কি ছিল? নিচে 2। এখন দেখো এই সমষ্টির সূত্রে আমরা প্রথম পদ কিন্তু জানি 7। তাহলে আমি যদি এখানে সমষ্টির সূত্রে 7 বসাই দিই প্রথম পদ, যোগ শেষ পদ কত আমি কি জানি? জানি না। কারণ কি বলছে? প্রথম 130টি পদের সমষ্টি, তাহলে 130তম পদ যেটা সেটাই হচ্ছে শেষ পদ, এর মানটা কিন্তু আমি জানি না। তাহলে এটার মান আমার বের করতে হবে। আর আছে কি? পদ সংখ্যা, তার মানে কতটি পদের সমষ্টি বের করতে বলছে? 130টি পদের, আর ভাগ 2। তাহলে এই সমষ্টির সূত্রে আমি শুধু শেষ পদটা জানি না। এই শেষ পদটা যদি আমি বের করতে পারি, বের করে এখানে মানটা বসাই দিতে পারি, তাহলে কিন্তু ক্যালকুলেট করলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই শেষ পদের মানটা বের করে ফেলা। তাহলে শেষ পদের মানটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? আমরা কিন্তু এই যে বীজগাণিতিক রাশিটা পেয়েছি, এই বীজগাণিতিক রাশির সাহায্যে আমরা এই প্যাটার্নের 130তম পদের মানটা বের করতে পারি। তাহলে এই কয়ের জায়গায় যদি 130 বসাই দিই, তাহলে এই প্যাটার্নের 130তম পদ কত হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেটাই আমরা লিখব যে খ হতে প্রাপ্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি কি ছিল? বীজগাণিতিক রাশি 6ক যোগ 1। তাহলে আমাদের বের করতে হবে কততম পদ? 130তম পদ, তাই না? কারণ 130তম পদই হচ্ছে এই প্যাটার্নের শেষ পদ, যার সমষ্টি আমাদের বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যথায়েব 130তম পদ সমান সমান কি হবে? 6 গুণিত 130 যোগ 1। তাহলে 6-এর সাথে 130 গুণ করো, 6-এর সাথে 0 গুণ করলে 0, 6-এর সাথে 3 গুণ করলে 318 8, হাতে 1, 6-কে 6 আর 1 7 যোগ 1। তাহলে কত পাচ্ছি আমরা? 781 আমরা পাচ্ছি এখানে, তাই না? তাহলে এই প্যাটার্নের 130তম পদ বা শেষ পদের মান কত? 781। ওকে, তাহলে আমরা যদি 781 এখানে বসাই দিয়ে ক্যালকুলেট করি, তাহলে দেখো এই 2 দিয়ে যদি আমি 130কে ভাগ করে দিই, তাহলে কত আসতেছে? 6 দুগুণা 12 থাকে 1 শূন্য, 5 দুগুণা 10, তাহলে 65 না? 7 আর 78 যদি যোগ করি, তাহলে 7 আর 781, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, 8 করতে 8, 7, মানে 788। এর সাথে গুণ কত? 65। মানে এটা ক্যালকুলেট করলে 2 দিয়ে আমি 130 কাটছি, পাচ্ছি 65। এসে 65 781-র সাথে 7 যোগ করছি, তাহলে 788। এই দুটো আমরা এখন গুণ করে ফেলি। তাহলে এই দুটা যদি গুণ করে ফেলি আমরা, তাহলে কত পাচ্ছি দেখো তো? 5 8 40, 0 হাতে থাকে 4, তাই না? 5 8 40 আর 4 44, 4 হাতে থাকে 4, 5 7 35, 35 আর 4 39। ওকে, এবার 6 8 48, 8 হাতে থাকে 4, 6 8 48 আর 4 52, 52 2 হাতে থাকে 5, 6 7 42, 42 আর 5 47 যোগ করি 0, 8 4 12 2 হাতে 1,
9 আর 2 11 আর 1 12, 2 হাতে থাকে 1, 7 আর 3 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 4 আর 1 5। তাহলে আমরা পাচ্ছি কত? 51,220। তাহলে আমরা কিন্তু এই প্যাটার্নের প্রথম যে 130টি পদের সমষ্টি সেটা কত হবে? 51,220 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমরা যে এখান থেকে যতগুলা বোর্ডের অঙ্ক আসছে অধিকাংশ বোর্ডের অঙ্কগুলা কিন্তু এই ধরনেরই আসছে। তোমরা কিন্তু যত বোর্ডের অঙ্ক এখান থেকে আসছে তোমরা মোটামুটি 60 থেকে 70% এখন অ্যান্সার করতে পারবে। আর বাকি যে 20% বা 30% আসে সেটা আমরা পরবর্তী ক্লাসে যে আরো 3টা সৃজনশীল আলোচনা করব, এই 3টা সৃজনশীলের ভিতরে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো ভালো থেকো, আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।